2030 সালে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার। পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই করা হবে, জানালেন আইনমন্ত্রী। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দী আশকোনা পানির পাম্প সড়ক, ব্যাহত হচ্ছে জনজীবন, অভিযোগেও মেলেনি সুরাহা। এবং বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া, সেটাকেই বড় করে দেখছেন শান্ত। নাহিদ লিটনকে খেলানোর সিদ্ধান্ত ছাড়লেন ম্যানেজমেন্টের ওপর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। সকালে রাজধানীর বিজয় সরণির নভো থিয়েটারে 2 দিনের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভারের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী এই সম্মেলনে হচ্ছে। এতে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য, সেই সাথে আরো ধন্যবাদ জানাই বিজ্ঞান। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির, উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে তা যাচাই বাছাই করা হবে, জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আইনমন্ত্রী জানান, সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও দাবি করেন, কয়েক মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল, 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তের সামত্তা এলাকার মেইন পিলার 55 সংলগ্ন গেট দিয়ে 4 জন পুরুষ ও 2 নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিষয়টি বিজিবির নজরে আসলে তারা বাধা দেয়। এরপর থেকে তারা সীমান্তের 0 লাইন থেকে 30 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলেও জানায় বিজিবি। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে গ্যাস সংকট তীব্র হয়েছে। নারায়ণগঞ্জে কয়েকদিন ধরে গ্যাস সংকটের প্রভাব পড়েছে জনজীবনে। বিপাকে পড়েছেন বসতবাড়ির বাসিন্দারা, ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। সংকটের কারণে শিল্প উৎপাদন স্বাভাবিকের তুলনায় 15 থেকে 20% নেমে এসেছে। প্রায় একই চিত্র গাজীপুরে। গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে অনেকে বিকল্প ব্যবস্থা অবলম্বন করছেন। এদিকে বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক সিএনজি চালক ও যাত্রীরা। রাজধানীতে গ্যাস সংকট নিয়ে জানাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সিএনজি ফিলিং স্টেশনে কি পরিস্থিতি দেখছেন? এই সংকট নিয়ে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন। মিম, আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে গ্যাস সংকট, আমরা কিন্তু দেখেছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই সিএনজি পাম্পগুলোতে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। যেহেতু প্রেশার নেই, তাই যারা চালক আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই যে সিএনজি পাওয়ার জন্য। আমি যদি একটু বলতে চাই, আরেকটু প্রশ্ন করেছিলেন যে সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমি একটু জানতে চাই। জ্বালানি এবং কি খনিজ সম্পদ বিভাগ যেটা জানিয়েছিল, মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের যেটা হচ্ছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে কমেছে প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস। ফলে পর্যাপ্ত প্রেশার না থাকায় বন্ধ রাখতে হচ্ছে একের পর এক পাম্প। এতে বাড়তি চাপ পড়ছে এবং কি যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও সেটার কিন্তু প্রভাব পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গ্যাস দিতে এসে দীর্ঘ লাইনে তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আর আরেকটি বিষয়, ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে অধিকাংশ চালক ফিরছেন চাহিদার তুলনায় কম গ্যাস নিয়ে। গ্যাসের প্রেশার না থাকায় কয়েকবার লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে গ্রাহকদের। এতে দৈনিক আয় রোজগার বন্ধ হওয়ার শঙ্কা পড়ছেন তারা। আমি একটু যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা চালক আছেন। একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন আর প্রেশারটা কেমন? এলপিজি গাড়ি লাইনের, আমি গ্যাস আমরা একটু যেতে চাই, সেই লাইনটা একটু দেখাতে চাই যে এখানে যে দীর্ঘ লাইন। আমি আছি মগবাজার সিএনজি যে গ্যাস পাম্প রয়েছে সেই পাম্পে। এখানে বলা যায় যে 3 হুইলার যে সিএনজি চালিত অটোরিকশা যেটা আমরা দেখতে পাই, কিন্তু সেখানে তারা লাইনে না দাঁড়ানোর কারণে কিন্তু মূলত এই সমস্যাটা। এখানে অনেক চালক আছেন। একটু কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে। রাজধানীর কি প্রায় সিএনজি পাম্পগুলো কি এই একই অবস্থা? একই অবস্থা, অনেক 4-5 ঘন্টা লাগে, অনেক সময়। আচ্ছা আচ্ছা, প্রেশার কেমন পাচ্ছেন? প্রেশার বেশি পাই না। তাহলে এতে কি আপনাদের দৈনন্দিন কাজে কি ব্যাহত হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এখানে আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো সেই বিষয়টা আসলে জানার জন্য। দেখুন, দীর্ঘ সময় অপেক্ষাটা আসলে অনেক কঠিন বিষয়। তাদের যে প্রতিদিনের কাজ করবো সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি? 5 ঘন্টা। অন্য কোথাও যেতেন, অন্য কোনো পাম্পে? অন্য কোনো পাম্পে যায় ফেরত আসছে, একই সিরিয়াল। এটা একটু বেশিভাবে টানে দেখে এটাতে আইসা পরে দাঁড়াইছি। আচ্ছা, এই সমস্যাটা আসলে কতদিন ধরে আপনারা ভুগছেন? এটা 1 সপ্তাহ থেকে। মানে প্রেশার কি একদমই নেই? না, মানে 80-100 এরকম প্রেশার। তো শুনছিলেন আসলে মিম যে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর হওয়ার জন্য বা দূর করার জন্য আসলে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, সেটার প্রশ্নটাই কিন্তু সাধারণ এই চালকদের একটি প্রশ্ন যে কবে নাগাদ এই সমস্যা দূর হবে এবং কি সমস্যা লাঘব হবে, সেই বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত নন। তাই তারা অনেকটাই বলা যায় যে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে, কারণ আয় রোজগার তো আসলে কমেছে এই গ্যাস সংকট থাকার কারণে। এই ছিল মিম, এখান থেকে সব শেষ। মিম। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বুকে মাত্র 2 কিলোমিটারের একটি সড়ক, কিন্তু সে পথ পেরোতে প্রতিদিনই হাজারো মানুষের লড়াই করতে হয় পানির সঙ্গে। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দী আশকোনা পানির পাম্প সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, কর্মজীবন, এমনকি শেষ বিদায়ের পথও। স্থানীয়দের অভিযোগ, অসংখ্যবার এ সমস্যার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। এটি একটি রাস্তা, কিন্তু এই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং প্রতিদিন নতুন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাজধানীর আশকোনা পানির পাম্প সড়ক মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। এই পথ প্রতিদিন ব্যবহার করেন 20 থেকে
30,000 মানুষ। কিন্তু বছরের পর বছর এই সড়কের পরিচয় একটাই, হাঁটু সমান পানি, কাদা আর সীমাহীন দুর্ভোগ। বৃষ্টি হলে আতঙ্ক, আর বৃষ্টি না হলেও ফেরে না স্বস্তি, কারণ এই সড়কের ক্যালেন্ডারে যেন 12 মাসই বর্ষাকাল। সমস্যা তো যে বাসা বাড়িতে যাই পানি ঢুকে, এই রাস্তার পানি তো বাসা বাড়িতে যাই ঢুকে, আমাদের বাসায় তো পানি আছে। ওদিক দিয়ে আরো বেশি খারাপ। সকাল থেকে রিস্কা পরে একজনের মাথায় ফাইটা গেছে, ওই মাথা দিয়ে। জলাবদ্ধতায় থমকে যায় বহু মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, শুকনো রাস্তা আর মেলেনি। আমাদের কথার কোনো দাম নাই, এভাবে আমাদের চলতে হবে, কারণ আমাদের এই দেশে বসবাস করার যোগ্য না আমরা। এলাকাবাসী যারা আছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, এখানে দেখার মতন কেউ নাই ভাই। আমাদের দাবি এই রাস্তার জন্য তাড়াতাড়ি করতে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। ঘর থেকে বের হওয়া শিশুটি জানে না স্কুলে পৌঁছাতে পারবে কিনা। আমার ক্লাস থাকে প্রতিদিন, কিন্তু এই রাস্তার জন্য আর কি যাইতে পারে না, রেগুলার যাইতে পারে না। তার উপরে হচ্ছে গেলেও আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যায়। প্রতিদিন মানে এত পানি যে মানে মোজা টুজা সব ভিজা যায়, এত পানির জন্য যাওয়া যায় না প্রতিদিন স্কুলে। এই পরীক্ষার জন্য এই পানি পাড়াই যেতে হইতেছে। মৃত মানুষের শেষ বিদায়ও কঠিন করে তোলে এই সড়ক। এটি নগর ব্যবস্থার ব্যর্থতা বলছেন বাসিন্দারা। যে বের করবেন অ্যাম্বুলেন্স তো এখানে আসার মতো পরিস্থিতি নেই স্যার। 2018 সাল থেকে আমরা দিচ্ছি আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স। একটা মুমূর্ষু রোগী হসপিটালে নেওয়ার জন্য দেখা গেছে কোলে করে 2-3 জনে হাতাহাতি করে কোলে করে নিয়ে রাস্তা পারাপার করে, ওদিক দিয়ে ওই কাওলা দিয়ে পরে বের হইতে হয়, এদিক দিয়ে পুরো রোডে বন্ধ। এমনও লোক আছে আমাদের রাস্তায় ভ্যান গাড়ির মধ্যে লোক মারা গেছে, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এরকম আপনার শত লোক আমাদের ভ্যান গাড়িতে রাস্তায় কোলের উপরে মারা গেছে। ডিবিসির ক্যামেরায় সড়কের এমন দশা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেটার জন্য কিছুটা পানি জমে, কারণ আমরা বাইপাস করে কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়। স্বল্প সময়ের মধ্যেই অন্ততপক্ষ কিছুটা হলেও যাতে জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে রেহাই দিতে পারি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আশকুনার মানুষের দিন শুরু হয় হাঁটু সমান পানি মারিয়ে, আবার শেষও হয় সেখানেই। তারা নতুন কোনো স্বপ্ন চান না বড় কোনো প্রতিশ্রুতিও। তাদের একটাই দাবি, 2 কিলোমিটার শুকনো রাস্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 1.5 বছর ধরে অচল 9 কোটি টাকা ব্যয় নির্মিত মাগুরা পৌরসভার অত্যাধুনিক পানি শোধনাগার প্ল্যান্ট। পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে প্ল্যান্টটি নির্মাণ করা হলেও মেরামতের অভাবে এটি এখন পরিত্যক্ত স্থাপনা। ফলে সুপেয় পানির সংকটে 11 লাখ পৌরবাসী। মেরামতে নেই বরাদ্দ, যদিও কর্তৃপক্ষ বলছে পৌরবাসীর সুপেয় পানির চাহিদায় নির্মাণ করা হচ্ছে আরও 3টি শোধনাগার প্ল্যান্ট। মাগুরা পৌরবাসীর নিরাপদ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিতে 2016 সালে শিমুলিয়া এলাকায় 9 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় পানি শোধনাগার প্লান্ট, যা ঘন্টায় 350 ঘনমিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহে সক্ষম। কিন্তু 1.5 বছর ধরে শোধনাগারটির ফিল্টার নষ্ট হয়ে অচল হয়ে পড়ে প্লান্টটি। ফলে সুপেয় পানির পরিবর্তে পৌরবাসীর ভরসা এখন অতিরিক্ত আয়রনযুক্ত পানি। বিশুদ্ধ পানি পৌরসভায় যায়, পৌরসভায় যে পৌরসভার লোকজন খায়, তারপরে এখন দেখা যাচ্ছে মেশিনারি বন্ধ। এই তো দেখা যাচ্ছে আমাদের পানি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত আয়রন, পানিটা আসলে পান করা যায় না, পান করার মতো অবস্থা না। পৌর কর্তৃপক্ষ জানায় প্ল্যান্টটি মেরামতে 50 লাখ টাকা প্রয়োজন, যার কোনো বরাদ্দ নেই। তবে মেরামতের টাকা বরাদ্দ না থাকলেও পৌরবাসীর জন্য নতুন 3টি শোধনাগার নির্মাণ করা হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। 7 টাউনস ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আন্ডারে মাগুরা পৌরসভা অন্তর্ভুক্ত আছে। এই প্রকল্পের অধীন 105 কোটি টাকার কাজ হবে এবং মাগুরা পৌরসভার 3টি স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। শুধু কাগজে উন্নয়ন নয়, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে অচল প্ল্যান্ট সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সামান্য বৃষ্টিতেই জমে পানি, তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। এমন ভোগান্তি নিয়ে প্রায় 1 যুগ ধরে বসবাস সিরাজগঞ্জ পৌরসভার কয়েক হাজার বাসিন্দার। ড্রেনেজ ব্যবস্থা না থাকা এই সংকট তৈরি হলেও সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। চালুর 1.5 বছরেই মুখ থুবড়ে পড়েছে দেশের প্রথম ওয়াইফাই সিটি প্রকল্প। প্রায় 22 কোটি টাকার এই প্রকল্প হস্তান্তর ও পরিচালনা নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সিলেট সিটি কর্পোরেশন। প্রকল্পে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কার কথাও বলছে সিসিক। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পুনরায় চালু করা সম্ভব।
2020 সালের এপ্রিলে সিলেটকে দেশের প্রথম ওয়াইফাই সিটি ঘোষণা করা হয়। মহানগরের 62টি এলাকায় 126টি পয়েন্টে চালু করা হয় বিনামূল্যে ওয়াইফাই সেবা। পরিকল্পনা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 ব্যবহারকারী উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে আর পূরণ হয়নি। প্রথম 1 বছর ইন্টারনেট সেবার ব্যয় বহন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। পরে প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের পর আরও 6 মাস সেবা চালু থাকলেও 42 লাখ টাকার বিল বকেয়া থাকায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। সিলেট সিটি কর্পোরেশনের দাবি, সমন্বয় ছাড়াই কেবল বিল পরিশোধের দায় দিয়ে প্রকল্পটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নেটওয়ার্কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে বলে দাবি তাদের। এই সমস্ত পয়েন্টগুলো চালাতে একটু ইন্টারনেট প্রয়োজন হয়। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট পোল, বিটিসিএল এর পোল শিফটিং, রাস্তা খননের ফলে এখানে অনেক কেবল কাটা পড়ে। এই খাতে আসলে বরাদ্দের কোনো সুযোগ না থাকায় এটি আসলে অনেকটা এখন বন্ধ অবস্থায় আছে। এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে, কারণ এই সেটআপ যেটা করা হয়েছে এটা একটা পার্টিকুলার কোম্পানির এরকমভাবে করা হয়েছে, সোর্স কোডটা শুধু ওদের ওখান থেকেই করতে হবে, এটা অনেক ব্যয়বহুল। তবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বলছে প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। সরকারি বিধি অনুসরণ করেই তা সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা যখন ফুল ফাংশনাল হয়ে যাবে, ইনস্টলেশনের শেষ হয়ে যাবে, তারপর এটা সিটি কর্পোরেশন বুঝে নেবে। তো আমাদের অংশে যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল সবকটাকে আমরা ঠিকঠাক ভাবে এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলো সব ওনাদেরকে ট্রেনিং দিয়ে বুঝিয়ে দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে নিরাপত্তাজনিত শঙ্কার কথা বলে প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। সিকিউরিটি ইস্যু দিয়ে এটা না করা, চালু না করা, বন্ধ করা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। আমরা যদি সঠিকভাবে এই সিকিউরিটি ইস্যুটা যদি আমরা গ্যারান্টি করতে পারতাম, এটিতে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যেত। দেশের প্রথম ওয়াইফাই সিটি প্রকল্প এখন পুরোদমে অচল। প্রায় 22 কোটি টাকার অবকাঠামো অব্যবহৃত থাকায় প্রশ্ন উঠছে সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিয়েও। তাই দায় নির্ধারণের পাশাপাশি দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি পুনরায় চালুর দাবি নগরবাসীর। তাহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। একই সাথে অব্যাহত রয়েছে হুমকি পাল্টা হুমকি। সবশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান কোনো হুমকিকে ভয় পায় না। এদিকে শুক্রবার ইরানের 2 প্রদেশে শুক্রবার হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মনে করছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের শক্তিশালী স্কোয়াডে মিলছে তার প্রমাণ। এমনটাই মনে করছেন টাইগারদের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ অনিশ্চিত নাহিদ রানার পাশাপাশি লিটন শরীফুলের ইনজুরি নিয়েও কাজ করছে দলের ফিজিও। 23 বছর পর আগস্টে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ খেলতে অজিদের দেশে পাড়ি জমাবে বাংলাদেশ। এরই মধ্যে 15 জনের স্কোয়াড দিয়েছে অস্ট্রেলিয়া, যেখানে পরিষ্কার ঘরের মাটিতেও বাংলাদেশকে সমীহই করছে মাইটি অজিরা। প্যাট কামিন্সের নেতৃত্বে দলে আছেন স্টার্ক, হ্যাজেলউড, বোলান্ডের মতো পেসাররা। টেস্ট ক্যাপ্টেন শান্তও মনে করছেন সাদা বলের সাম্প্রতিক পারফরমেন্সে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না প্যাট কামিন্সরা। এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমি বলবো, কারণ নর্মালি এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নাই। তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে ডারউইনে যাবে শান্তরা। সাইড স্ট্রেনের ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যেতে পারেন টাইগার পেস অ্যাটাকের প্রাণভোমরা নাহিদ রানা। প্রশ্ন উঠছে, অজি সিরিজ মাথায় রেখে জিম্বাবুয়েতে নাহিদ শরীফুলদের বিশ্রামে রাখাটাই কি সঠিক হতো না? না, এগুলো আসলে ফিজিও ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নিবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। এর বাইরে আর বেশি কিছু এখন বলতে চাই। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজে জয় পেলেও ঘরের বাইরে জিম্বাবুয়ের সাথে আবারও সেই চিরচেনা বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে হারের লজ্জা নিয়ে প্রথম টেস্টে ডারউইনে 13 আগস্ট মাইটি অজিদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বোলিং নির্ভর দলে নাহিদ শরীফুলদের অনুপস্থিতি সুখকর স্মৃতি বয়ে আনবে না, তা তো বলাই বাহুল্য। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে 13 আগস্ট ও দ্বিতীয় টেস্টে ম্যাকায়ে 22 আগস্ট খেলবে বাংলাদেশ। দুটি টেস্টই আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। নাইম হামিদ, ডিবিসি নিউজ।
রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের অভিযোগ থাকলেও ফিফা সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে কোনো তদন্ত করবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এমনটি জানিয়েছেন আইওসির এক মুখপাত্র। ফেয়ার স্কোয়ারের অভিযোগের মুখে তদন্তের প্রসঙ্গটি আসলেও সংগঠনের নীতি বহির্ভূত হয় এ বিষয়ে তদন্তে অপারগ বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 2026 বিশ্বকাপের নানা বিতর্কের মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগানের লাল কার্ড স্থগিতের ঘটনাটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে ফিফা সভাপতির রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে শুরু হয় প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক মানবাধিকার প্রচার সংস্থা ফেয়ার স্কোয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন। সংস্থাটির অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি। তবে সাফ জানিয়ে দিয়েছে আইওসি এ বিষয়ে তদন্ত করার কোনো এখতিয়ার নেই সংগঠনটির। আইওসির সাথে ফিফার যোগাযোগ থাকলেও এ বিষয়ে তদন্ত করতে অপারগ অলিম্পিক কমিটি, এমনটাই জানিয়েছেন আইওসির এক মুখপাত্র। আইওসির সঙ্গে ফিফার যোগাযোগ রয়েছে, তবে ফিফা সভাপতিকে ঘিরে বর্তমান অভিযোগটি মূলত আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব পরিচালনা, ব্যবস্থাপনা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং খেলাধুলার নিয়ম বাস্তবায়নের বিষয়ে। এসব বিষয় আইওসি নৈতিকতা বিধির আওতার বাহিরে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বিতর্ক ও সমালোচনার মুখে এখন কি সিদ্ধান্ত নেয় এই কমিটি, তাই এখন দেখার বিষয়। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।